এই যে সেদিনের কথা, প্রথম রোজার ইফতার এবং সাহারি নিয়ে স্বামী স্ত্রী যে কি পরিমাণ এক্সাইটেড ছিলাম। একজন বাজার করা নিয়ে ব্যস্ত ছিল আর আমি নিজে ইফতারে কি তৈরি করব, সাহারিতে কি রান্না করব ওটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। এবারের রোজাগুলো মনে হয় খুব দ্রুত চলে যাচ্ছে, চোখের পলকে কিভাবে 10টা রোজা চলে যাচ্ছে, তাই না? এই 10 রোজাকে কেন্দ্র করে আজকে বাসায় একটু স্পেশালভাবে রান্নাবান্না করার চেষ্টা করেছি। আজকে খাসির মাংস রান্না করছি। খাসির মাংস রান্না করার জন্য সব মশলাগুলো আমি একটা কড়াইতে কষিয়ে নিচ্ছি। বাসায় গরুর মাংস রান্না করতে চেয়েছিলাম, কিন্তু মা গরুর মাংসটা খায় না, এই কারণে খাসির মাংস রান্না করছি। ভাবা যায় এই 4টা লেবু আজকে কিনে এনেছি 60 টাকা দিয়ে। এবার সব কিছুর দাম কম থাকলেও লেবুর দাম কেন জানি কমছে না। কিন্তু লেবু ছাড়া কেন জানি আমার ইফতার বলেন সাহারি বলেন কোনো টাইমেই ভালো লাগে না। ইফতারের টাইমে লেবু দিয়ে একদম বেশি করে লেবুর রস দিয়ে আমি শরবত তৈরি করি, আর সাহারির টাইমটাতে এক পিস লেবু না হলে খেয়ে মজা পাই না। যাই হোক, এবার মনে হয় লেবুটা একটু কমই খেতে হবে, বেশি খাওয়া যাবে না। এপাশে আমি আলুর চপের জন্য আলু, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কাঁচামরিচ সাথে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে চপের জন্য রেডি করে রাখছি। আর গরুর মাংস হোক খাসির মাংস, আলু না দিলে আমার মানহা পাখি আবার খুব রেগে যায়। মাংস সে শুধু খাবে না, আলু না হলে তার চলেই না। তাই আমি অল্প কয়েক পিস দিয়েছি, কিন্তু আলুগুলো খুব বড় বড় করে কেটে নিয়েছি। এবারের কেনা খাসির মাংসটুকুতে শুধু হাড়গোড়ই বেশি পড়েছে। যাই হোক, আর কি করার আছে, যা দিবে তাই তো আনতে হবে, ওনাদের সাথে তর্কেও যাওয়া যায় না। রমজানে আরেকটা জিনিস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে করলা ভাজি। রমজান মাস বলেন বা এমনিতে তেতো জাতীয় সবজিগুলো খেলে কিন্তু মুখের রুচিটা একটু বেড়ে যায়। করলা ভাজিটা বসিয়ে দিলাম, আর এদিকে মাংসে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আঁচটা একদম লো রেখেছি। করলা ভাজিতে একটু আলু না দিলে আমার কাছে আবার ভালো লাগে না। মাঝে মধ্যে আমি আলু ছাড়াও করি, একদম বেশি করে পেঁয়াজ দিয়ে করি, তবে আলু যেদিন দেই সেই দিন ভাজিটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আমি একটু গবেষণা করে দেখেছি, করলা ভাজিতে তেল যে বেশি লাগে এটা সবাই জানে, তবে লবণের পরিমাণটাও কিন্তু অনেক বেশি লাগে। এটা আমি যে কয়বারই করলা ভাজি করেছি খেয়াল করে দেখেছি যে অন্যান্য তরকারির থেকে করলা ভাজিতে আমি লবণটা সবসময় একটু বেশিই দেই। একটু মুচমুচে করেই ভাজিটা করছি, নরম ভাজিটা আবার মানহার বাবা খেতে পছন্দ করে না। আর এদিকে মাংসের ঝোলটা প্রায় টেনে এসেছে, আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখতে হবে। মাংসটাকে আমি আরও 20 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখবো। এদিকে আরেকটা আইটেম রান্না করছি, সেটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। আমার মায়ের ভীষণ পছন্দ, আমরা তো বাসার সবাই মাসকলাইয়ের ডাল খেতে খুবই পছন্দ করি। অন্যান্য ডালের থেকে মাসকলাইয়ের ডাল যেদিন আমি বাসায় রান্না করি সেদিন মনে হয় ভাতও আমি পরিমাণে একটু বেশি খাই। একটু ভাজি থাক, ভর্তা থাক বা একটু তরকারির ঝোল, ওটার সাথে একটু মাসকলাইয়ের ডাল নিয়ে মাখিয়ে কয়েক লোকমা যখন খাবো, ওই ভাতের মাঝে যে কি পরিমাণ শান্তি রয়েছে। এই ডাল খাওয়াটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মসুর ডালের থেকে এখন আমার কাছে এই ডালটা খেতেই বেশি ভালো লাগে। ইফতারের আর কিছু সময় বাকি আছে, মা বলেছে যে এত আগে ইফতার বানাবি না, তাহলে ঠান্ডা হয়ে যাবে। ইফতারের 1 ঘন্টা আগে বানাতে শুরু করলেই হয়ে যাবে। তো আমিও সেই অনুযায়ী ইফতারের 1 ঘন্টা আগেই ইফতারগুলো বানাতে বসে পড়েছি। প্রথমেই আলুর চপগুলো ভেজে নিচ্ছি। এমনিতে সব কিছু রেডি থাকলে 30 মিনিটের মধ্যে সব ভাজা হয়ে যায়, কিন্তু ওই যে ডাল বাটাবাটি করা লাগে, আবার সাথে হচ্ছে বেসনটা গুলিয়ে নিতে হয়, আর চপের জন্য আলুটা প্রসেস করতে হয়, এই কারণে একটু বেশি সময় নিয়েই করা ভালো। মাশাল্লাহ, আজকেও আমার আলুর চপগুলো খুব ফুলকো হয়েছে। এবার দেখা যাক পেঁয়াজগুলো কিরকম হয়। পেঁয়াজও আগের থেকে একটু বেটারভাবে তৈরি করার চেষ্টা করছি, তবে হয়ে যাবে ইনশাল্লাহ। আর অল্প কয়েকদিনের মধ্যেই পেঁয়াজও বানানোতে এক্সপার্ট হয়ে যাব আশা করছি। আজকে কিন্তু পেঁয়াজগুলো মোটামুটি ভালোই হচ্ছে। আমি বেশিরভাগ সময় ডালগুলো ব্লেন্ড করে তারপর পেঁয়াজও তৈরি করি সময় বাঁচানোর জন্য। তো সেই কারণে পেঁয়াজগুলো ওরকম একটু মুচমুচেও হয় না, আর কেমন যেন হয়ে যায়। আজকে কিন্তু ডালটা বেটে নিয়েছি, গতকালকেও বেটে তৈরি করেছিলাম, ওটা খুব ভালো হয়েছিল। আজকেও মাশাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, আজকে 10 রোজার ইফতার তৈরি এবং সকল রান্নাবান্না সম্পন্ন করলাম।